গুগলের যে কি হয় না মাঝে মাঝে। আচ্ছা, হ্যাঁ, গতদিনকে আমি তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইচআরসি ফিউজ এর কথা বলেছিলাম। কেন এটা হাই রাপচার, অর্থাৎ কেন তোমার মানে আচমকা আসা সার্জ কারেন্টটাকে ও অ্যালাউ করে দেয়, সেটা আমরা মোটামুটি এখান থেকে দেখেছিলাম। আর কি দেখেছিলাম যে এইচআরসি ফিউজটা কিভাবে কাজ করে, তার কনস্ট্রাকশন ভেতরের কি থাকে। হুম। বা তোমার যে সিলভার ওয়্যারটাকে যে একটা পার্টিকুলার সেটে দেওয়া থাকে যাতে হিট ডিসিপেট করতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছিলাম। এর অ্যাকচুয়ালি মেজর অ্যাডভান্টেজ মানে কি কারণে এটাকে আমি ইউজ করবো, তার অনেক প্রথম একটা কারণ হচ্ছে আমি যেটা বললাম হাই রাপচারিং ক্যাপাসিটি। হুম। হাই রাপচারিং মানে যেটা বললাম যে তোমার আচমকা যদি কোনো সার্জ আসে বা এই ধরনের ঘটনাগুলোতে এই কিন্তু আমার এটা অ্যালাউ করে দেবে। যেটা কিন্তু একমাত্র করতে পারে সার্কিট ব্রেকার করতে পারে। অর্থাৎ সার্কিট ব্রেকার যেগুলো আছে, সার্কিট ব্রেকার গুলো কিন্তু চাইলে ওটা করতে পারে। অর্থাৎ মনে করো 6 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার, গত আগের দিনকে বোধহয় বলেছিলাম এটা, যে ধরো 6 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার আছে। তো এই যে সার্কিট ব্রেকারটা আছে, সিম্পলি 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারটা আমার 6 অ্যাম্পিয়ারে রেগুলার অ্যাম্পিয়ার যদি হয় সেটা 6 অ্যাম্পিয়ারে এটা অপারেট করবে বা তার থেকে হায়ার রেঞ্জে। কিন্তু যদি এর মধ্যে দিয়ে ধরো 1 কিলো অ্যাম্পিয়ার অর্থাৎ 1000 অ্যাম্পিয়ার যদি আমার কোনো সার্জ চলে আসে, এ কিন্তু সার্কিট ব্রেকারটা কিন্তু অ্যালাউ করে দেয়, যেটা কিনা নর্মালি ফিউজ করতে পারে না, যেটা সার্কিট ব্রেকার অ্যালাউ করে দেয়, যেটাকে বলা হয় হাই রাপচারিং ক্যাপাসিটি। অর্থাৎ এই ক্ষমতা অনলি এইচআরসি ফিউজারই ছিল। আর কি অ্যাডভান্টেজ, আর একটা বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি এইচআরসি ফিউজ ব্যবহার করি, দেখতে পাই এবার এইচআরসি ফিউজ মনে করো আমি কথার কথা বলছি, মনে করো 300 অ্যাম্পিয়ারের একটা এইচআরসি ফিউজ নিলাম, এর দাম যা পড়বে, আমি যদি 300 অ্যাম্পিয়ারের কোন একটা এইচআরসি ফিউজ না কিনে কোন একটা এমসিসিবি বা এইরকম সার্কিট ব্রেকার কিনি, এমসিসিবি টাইপ কোনো সার্কিট ব্রেকার কিনি, তার দামটা কিন্তু পড়ে যাবে এর থেকে অনেক বেশি। মানে একই কাজ যদি আমি দেখি যে একই অ্যাম্পিয়ার অপারেট করতে আমি যদি আমি ফিউজ ব্যবহার করি, হয়তো দেখবো দামটা কম পড়ছে। হুম। সেই একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু এটার আছে। অর্থাৎ সেম রেটিং এর সার্কিট ব্রেকারের থেকে বেটার। সেম রেটিং এর সার্কিট ব্রেকারে তুমি যা দাম পাবে, মানে তার থেকে হচ্ছে কস্টিং দামটা হচ্ছে একটু, কস্টিংটা লো লিখে দিই, এই কস্টিংটা একটু লো করবে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয় কথা হচ্ছে যে 6 অ্যাম্পিয়ার যে অপারেট করবে, প্রশ্ন আসতে পারে যে 1000 অ্যাম্পিয়ার তো সার্জ এই এইচআরসি ফিউজ পাস করিয়ে দেবে, কিন্তু 6 অ্যাম্পিয়ার যদি আছে, 6 অ্যাম্পিয়ার অপারেট করতে কতক্ষণ লাগবে? সেখানে বলছে ফার্স্ট অপারেশন, অপারেশন কিন্তু যথেষ্ট ঠিকঠাক করে। মানে যেটা আমার দরকার রেগুলার অ্যাম্পিয়ারে যদি আমার এটাকে ট্রিট হতে হয়, সেটাকে কিন্তু ফাস্টার অপারেশন হবে। এই সমস্ত এগুলো হচ্ছে ওর বেসিক্যালি অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ মানে বুঝতেই পারছো, ডিসঅ্যাডভান্টেজ একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তখন আমি বলতে পারি যে নর্মাল ফিউজের থেকে কিন্তু দাম বেশি। সার্কিট ব্রেকার যদি তুমি সেম রেটিং এর ব্যবহার করো, সেক্ষেত্রে দাম কম। কিন্তু 300 অ্যাম্পিয়ারের যদি কেউ একটা নর্মাল ফিউজ বানায়, তার থেকে দেখো দামটা বেশি পড়ছে। ঠিক আছে, কস্টলিয়ার দেন নর্মাল ফিউজ, নর্মাল যে ফিউজ তার থেকে দাম বেশি পড়ছে। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে রিপেয়ার তোমার করা। বারবার হুম, না রিপেয়ার হয় না, কার্টিজ চেঞ্জ হবে, ওটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। প্রত্যেকবার ফিউজটা ব্লোন আউট হয়ে যাওয়ার পর তোমাকে ওর কার্টিজটা চেঞ্জ করতে হবে, যেটা কিনা ডিসঅ্যাডভান্টেজ, ওটার কোনো রিপেয়ার হয় না। যে তুমি ফিউজটা দু সাইড খুললে ভেতরে নতুন একটা সিলভার প্লেট বসালে আবার ডাস্ট ভরে দিলে, যে দুদিকে স্ক্রু দিয়ে এটা দিলে হয় না, সেটা হয় না। স্যার আরো একটা প্রবলেম আছে, মানে বোঝা যাবে না যে ফিউজটা উড়েছে না হম উড়েনি। হম, ওর লিখতেই চলেছে নো ইন্ডিকেশন। তো এগুলো হচ্ছে এইচআরসি ফিউশন মোস্টলি ডিসঅ্যাডভান্টেজ। এবার এই ডিসঅ্যাডভান্টেজ থেকে বেরিয়ে আসার একটা বড় উপায় হচ্ছে, মানে বিশেষ করে এই নো ইন্ডিকেশন।
নো ইন্ডিকেশন থেকে একটা বেরিয়ে আসার একটা মেথড যদি অ্যাপ্লাই করে দেখেছে, সেই অ্যাপ্লাই করে হচ্ছে 3 নম্বর মানে 3 নম্বর ক্লাসিফিকেশন। অর্থাৎ আমরা লো ভোল্টেজ ফিউজকে দেখো 3 ভাগে ভাগ করেছিলাম, একটা নর্মাল কার্টিজ টাইপ, একটা হচ্ছে এইচআরসি ফিউজ। এবার যে 3 নম্বর পয়েন্টটা সেটা বলছি যে এইচআরসি, সেই 3 নম্বর পয়েন্টটা বলছে এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইস। এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইস, সেইটা হচ্ছে একটা ইন্ডিকেশন রয়েছে। তো আগে জানতাম যে এটা কি করে কাজ করে, কি ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে প্রথমেই বলে দিই, এটা একটা ফিজিক্যাল ফিজিক্যাল একটা তোমার সিগন্যাল পাবে। অর্থাৎ ফিজিক্যাল সিগন্যাল মানে কি, এই ধরনের ফিউজ বলতে ধরো এইচআরসি ফিউজ কিরকম, নর্মাল এইচআরসি ফিউজ ধর এরকম দেখতে, দুদিকে দুটো মেটাল ক্যাপ আছে। হুম, দুটো মেটাল ক্যাপ আছে। এই মেটাল ক্যাপের মধ্যে ধরো তোমার ভেতরে এটা রয়েছে, আর মেটাল ক্যাপের সঙ্গে দুটো ওই যে 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 জিনিসটা আর কি লাগবে, মেটালিক মেটালিক পার্ট দুটো কানেক্টেড। এইচআরসি ফিউজ এরকম দেখতে। ভেতরে কি থাকে বলেছিলাম, ভেতরে থাকে একটা সিম্পলি সিলভারের ওয়্যার, আর কিছু চক বা মার্বেল বা পার্টিকেল, যেটা হিটটাকে আমরা অ্যাবসর্ব করবো। এটা ছিল নর্মাল এইচআরসি ফিউজ। উইথ ট্রিপিং ডিভাইসটা হচ্ছে এরকম, এইচআরসি ফিউজই বটে, কিন্তু তাতে আরো কিছু বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকে। আচ্ছা, একবারই কনস্ট্রাকশনটা দেখাই। এই ঘুড়ি আঁকছি, হ্যাঁ। একটু লালেই আঁকছি। এখানে হচ্ছে এইচআরসি ফিউজের ট্রিপিং ডিভাইসের ব্যাপারটা হচ্ছে এরকম। আমার এখানে কি থাকবে, নর্মাল এইচআরসি ফিউজের সঙ্গে কোন কোন জায়গায় পার্থক্য দেখো। প্রধান পার্থক্য হচ্ছে দুটো দু রকম ওয়্যার আছে। এটা হচ্ছে মেটালিক ক্যাপ, এইচআরসি ফিউজের সাইডে যে মেটালিক ক্যাপটা তোমরা দেখেছো, সেই মেটালিক ক্যাপটা হচ্ছে এটা বটে, এবং এটা একই। আর কি আছে, আগে একটাই ওয়্যার ছিল, এখানে দেখো দুটো ওয়্যার আছে। ব্লু কালারের যেটা একটা ওয়্যার আছে, ওটাকে আমি সিলভারের ওয়্যার। আরো একটা ওয়্যার আছে, এইগুলো, এই ব্ল্যাক কালারের চারটে যেগুলো দেখছো, এগুলো এগুলো সব টাংস্টেনের। মানে দেখো এখানে দুটো দু রকম ওয়্যার আছে, একটা সিলভার ওয়্যার, একটা টাংস্টেন ওয়্যার। আর কি আছে, আর পার্থক্য হচ্ছে
এইখানে বিশেষ একটা কেমিক্যাল আছে, আর এই যে রেড কালার যেটা দেখছো সেইটা একটা নচ। আগের এইচআর ফিউজে এত কিছু ছিল না, শুধুমাত্র ফিউজের ওয়্যারটা, সিলভারের ওয়্যারটা ছিল, আর যেরকম তোমার ইয়ে মেটেরিয়াল থাকে সেটা দেওয়া ছিল ভেতরে, হিট কোয়েঞ্চিং মেটেরিয়াল যেটা সেটা দেওয়া আছে, ওটা ধর আছে ওটা। তো ব্যাপারটা হচ্ছে নট ট্রিটিং ডিভাইস মানে হচ্ছে যে এই বলতে চাইছি যে যখন এই ফিউজটা অপারেট করবে, যখন এই ফিউজটা অপারেট করবে তখন হচ্ছে একটা ট্রিপিং ডিভাইস দেওয়া আছে, অর্থাৎ সেইটাকে দেখে বা সেইটাকে কাজে লাগাতে পারবো আমি। কাজে কি করে লাগাতে পারবো না, সেইটা হচ্ছে যে ধরো শর্ট সার্কিট ফল্ট হয়েছে, হুম, ধরো ফল্ট হয়েছে, আমার দুটো কাজ। প্রথম কাজটা হচ্ছে ইনস্ট্যান্ট ফল্টটাকে রিমুভ করা, মানে ইনস্ট্যান্ট ধরো এই ফিউজ ওয়্যারটা ব্লোন হবে, ফিউজ ওয়্যারটা ইনস্ট্যান্টলি ব্লোন হলো, যেই ব্লোন হলো তাহলে তখনই কি হবে, প্রথমে ফিউজ ওয়্যারটা ধরো ব্লোন আউট হয়ে গেল, তাতে আমার সার্কিট কিন্তু দেখো ডিসকানেক্ট হবে না, অর্থাৎ সার্কিটটা ডিসকানেক্ট হবে, কিন্তু খেয়াল করে দেখো যে এই মেটালিক ক্যাপ থেকে এই মেটালিক ক্যাপ দেখো দু রকম ওয়্যার দিয়ে কানেক্টেড, একটা সিলভার ওয়্যার দিয়ে কানেক্টেড, কিছু দেখো টাংস্টেন ওয়্যার দিয়ে কানেক্টেড। আচ্ছা, এই যে টাংস্টেন ওয়্যারের এর রেজিস্ট্যান্স কিরকম, বেশি নাকি কম, কোনটা সবাই জানো? টাংস্টেন ওয়্যার মানে তার রেজিস্ট্যান্স আছে, যেটা আমাদের ল্যাম্পের ফিলামেন্টে থাকে, তাহলে এই যে টাংস্টেন ওয়্যারের আছে তার রেজিস্ট্যান্স বেশি। এবং দেখো তখন কি হচ্ছে জিনিসটা, যে নর্মাল যে সিলভার ওয়্যারটা কারেন্ট ক্যারি করছিল, সিলভার ওয়্যারটা দেখো এই পাশ দিয়ে কারেন্ট কিন্তু ক্যারি করছিল, এবং সিলভার ওয়্যারের বাই ডিফল্ট আমি ধরে নিচ্ছি কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ একটা সার্কিটে কিরকম হলো, ধর আমার যদি এটা সার্কিট হয়, ধরো আমার এইটা ছিল ফিউজ, ফিউজ মানে ফিউজ আমি বলতে পারি একদম ডাইরেক্ট পাথ, দেন আমার লোড। এবার যদি দেখো শর্ট সার্কিট হলো, শর্ট সার্কিটটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি, হুম, যে এইটার সঙ্গে এটা একদম ডাইরেক্ট শর্ট। তাহলে যদি এরকম ধরো যে শর্ট সার্কিট হয় এবং ধরো এটা সুইচটা ক্লোজ ছিল, তাহলে যখন এখান দিয়ে যে পরিমাণ কারেন্টটা দেখো যাচ্ছে, সেই কারেন্টটা কিন্তু যাওয়ার সময় কোনো দেখো এই জায়গাটা কোনো রেজিস্ট্যান্স কিন্তু প্রথমে পাচ্ছে না, নো রেজিস্ট্যান্স এই জায়গাটা, এখানে কিন্তু নো রেজিস্ট্যান্স বেসিক্যালি, অর্থাৎ ইভেন ফিউজটা যখন নর্মাল কারেন্ট ক্যারি করছে তখন দেখো একদম ডাইরেক্ট নো রেজিস্ট্যান্স। কেন নো রেজিস্ট্যান্স? কারণ দেখো তখন এইখান থেকে এইখানে যাওয়ার পথে দুটো পাথ, একটা হচ্ছে সিলভার ওয়্যারের পাথ, একটা সিলভার ওয়্যারের পাথ, আর একটা দেখো টাংস্টেনের পাথ। আর টাংস্টেনের পাথ মানে আমি ধরে নিচ্ছি এটা হাই রেজিস্ট্যান্স। কারেন্ট যদি ফ্লো হয় কোনটা দিয়ে ফ্লো হবে, সব কারেন্ট এটা দিয়ে ফ্লো হয়ে যাবে, এখান দিয়ে কিছু যাবে কি, সার্কিট থিওরি পড়েছো, এখানে কোনো অ্যাম্পিয়ার ফ্লো হবে না, অর্থাৎ বাই ডিফল্ট প্রথমে টাংস্টেন ওয়্যারগুলোর ভেতর দিয়ে কোনো অ্যাম্পিয়ার ফ্লো নেই। কিন্তু যখন ধরো ফিউজটা ব্লোন আউট হয়ে গেল, তখন দেখো এইখানটা একটা হাই রেজিস্ট্যান্স অফার হচ্ছে সেই মোমেন্টের জন্য, তাই না? দেখো এই জায়গায় কারো বুঝতে প্রবলেম হলো নাকি? প্রথমে যখন নর্মাল কারেন্ট ক্যারি হচ্ছিল তখন এটা কোনো কারেন্ট অফার করেনি, যদি ফিউজটা ব্লোন আউট হয়ে যায় তখন এ দেখো হাই রেজিস্ট্যান্স অফার করছে টাংস্টেন ওয়্যার গুলো, খুব খুব কম সময়ের জন্য, অ্যাকচুয়ালি খুব কম সময়ের জন্য, মোট কথা হাই রেজিস্ট্যান্স অফার করছে। হাই রেজিস্ট্যান্স অফারের পিছনে কেন যুক্তি, সেটা হচ্ছে যে এখানে কি করা হয়, এখানে যখন এই ফিউজটা ব্লোন আউট হয়ে গেল তখনই তোমার কারেন্টটাকে, যে ফল্ট কারেন্টটাকে স্লোলি আস্তে আস্তে কমে যায়, এই স্লোলি কমার জন্য তোমাকে এই রেজিস্ট্যান্সটা দেওয়া দিচ্ছে ওরা, যাতে যাতে স্লোলি কমতে পারে, দুম করে একদম যদি তুমি ঝটকায় কমিয়ে দাও তখন কি হয়, এই দুটো টার্মিনালের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, ধরো মনে করো এটা একটা সিম্পল একটা ফিউজের পাথ মনে করো, হুম, এই ফিউজ তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তো আমি প্রথম দিনে যেটা বলেছিলাম, যে মোমেন্টে ধরো এরকম হাই কারেন্ট ফ্লো হচ্ছে, যে মোমেন্টে ফিউজের ওয়্যারটা পুড়ে গেল, সমস্যা কি হবে দেখো, এই এই দুটো টার্মিনালের মধ্যে একটা হিউজ ভোল্টেজ চলে আসবে,
তাই না? একটা হিউজ ভোল্টেজ চলে আসবে। তাহলে এই যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা যাতে, যেটা যে পরিমাণ ভোল্টেজ যেখানে, এবার যে কোনো জিনিসের ক্যাপাসিটিভ নেচার আছে, যে পরিমাণ ভোল্টেজটা এখানে ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, আমি কিছুক্ষণ পর না হয় এই সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করিয়ে দেবো, এই সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করিয়ে দেবো, ট্রিপ করিয়ে দিলে আর কোনো কানেকশন থাকবে না। কিন্তু যেটুকু যা ছিল বা না ছিল, সেক্ষেত্রে ফল্ট কারেন্টটাকে আমি চাইবো যাতে স্লোলি এরকম করে কমে যায়। এবার এই যে স্লোলি কমে যাওয়ার নেচারটা, আমাকে তার জন্য কি হতে হবে, ইনিশিয়ালি আমি এই জায়গাটায় এই টাংস্টেন ওয়্যারগুলো দেওয়া হচ্ছে, যে রেজিস্ট্যান্সটা ইনিশিয়ালি কানেক্ট হয়, মানে যে ফিউজ একটা ব্লোন আউট হলো তারপর টাংস্টেন ওয়্যারগুলো লাগানো। যদি তার মধ্যে তোমার ব্রেকারটাকে না অপারেট করাতে আমরা পারি, তখন এই টাংস্টেন ওয়্যারটাও কিছুক্ষণ বাদ জ্বলে যাবে, এটাও পুড়ে যাবে টাংস্টেন ওয়্যারটা, দিয়ে একদম সার্কিট ইন্টারাক্ট করবে। কিন্তু যতক্ষণ ফল্ট কারেন্টটা রিমুভ হবে, অর্থাৎ ফল্ট কারেন্টের নেচারটা দেখেছিলে তোমরা আগের দিন, যে এইরকম আচমকা ধরনের উঠে গেছে, দিয়ে আবার এরকম করে ফল ডাউন করেছে। তো এরকম আচমকা ফল ডাউন করতে না দিয়ে, এটাকে তুমি চাই যদি এটাকে একটু স্লোলি ইয়ে করা যায়, সিস্টেম স্টেবিলিটিও বাড়ে এগুলো করলে। তার মানে তোমার কি হচ্ছে, যে তোমার এই ফল্ট কারেন্টটাকে স্লোলি তোমাকে রাইজ মানে ডিক্রিজ করে দেবে। তাহলে সেই জন্য সেই মোমেন্টের জন্য একটা হাই রেজিস্ট্যান্স, যতক্ষণ না এটা বেরোচ্ছে, আর যতক্ষণ আমি ব্রেকারটাকে তুলছি তার আগে অবধি একটা হাই রেজিস্ট্যান্স এই জায়গাটা কানেক্ট করে দেবো, টু লিমিট দ্য ফল্ট কারেন্ট, আর কিছু না। দ্বিতীয় হচ্ছে যে এই ব্রেকারটাকে তুলবে কে, এই ব্রেকারটাকে যে ফিউজটা অপারেট করলো, করার পরে ফিউজ ওয়্যারটা ব্লোন আউট হলো, তারপরে আমার উচিত এই এটাকে অফ করে দেওয়া, সেটার দায়িত্ব কে নেবে? তখন বলছে যে এই যে ফিউজ ওয়্যারটা আছে, এই ফিউজ ওয়্যারটার মধ্যে টোটাল এই যে সিলভার ওয়্যারটা আছে, এই সিলভার ওয়্যারটা অ্যাকচুয়ালি কিন্তু টোটালটাই মোটা, এটা কিন্তু মোটা ওয়্যারটা, একমাত্র সিলভার ওয়্যারের এই জায়গাটা হচ্ছে উইক। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে একদম সরু উইক। তার মানে বুঝতেই পারছো যে যদি ফিউজ ওয়্যারটা ব্লোন হয়, পুড়ে যায়, মেল্ট হয়, তাহলে তো এই উইক পয়েন্টটাই মেল্ট হবে। আর এখানে একটা কেমিক্যাল আছে, যে উইক পয়েন্টটা মেল্ট হবে, এখানে হালকা একটা আর্কিং তৈরি হবে, সেই আর্কিং এ এই কেমিক্যালটা একটা হাই গ্যাস ফর্ম করবে। সেই গ্যাসটা কি করবে, এই ট্রিপিং ডিভাইসটাকে উপর দিকে ধাক্কা মারবে, উপর দিকে ধাক্কা মারবে, যে ধাক্কা মারবে দেখবে ট্রিপিং ডিভাইসটা ধর এই পজিশনে ছিল, যে ফিউজ ওয়্যারটা ব্লোন আউট হয়ে গেল, ট্রিপিং ডিভাইসটা দেখবে এরকম ধাক্কা খেয়ে এটা উপর দিকে উঠে চলে এসছে, এটা উপর দিকে উঠে চলে এসছে, আপওয়ার্ড মুভমেন্ট হবে ওর। এই যে আপওয়ার্ড মুভমেন্টটা হলো, এটাই হচ্ছে ট্রিপিং ডিভাইস। অর্থাৎ এই যে আপওয়ার্ড মুভমেন্টটা হলো, তুমি যখন একটা এমসিবি লাগাও, এই ফিউজটা আপওয়ার্ড মুভমেন্ট করিয়ে বেকারটাকে তুলে দেবে। এমসিবি নচ তোমরা সবাই দেখেছো, ধরো এমসিবিটাকে আমি যদি সাইড ভিউ দেখি, দেখবে এরকম দেখতে, এরকম ধরো এমসিবিটা পড়ে আছে, আমরা এমসিবি পড়ে আছে, আমরা কি করি, এমসিবি ধরে একবার তুলে দিই, এখান থেকে প্রেস করি। তো তো ধরো এই নচিং ডিভাইসটা এটার সঙ্গে একটা প্লাঞ্জার দিয়ে কানেক্টেড, যেই নচিং ডিভাইসটা আপওয়ার্ড হলো, ব্রেকারটাকে এই সরি আমি উল্টো বলছি, ফিউজটাকে এইদিকে লাগাতে হবে। বাই ডিফল্ট কানেক্টর ধরো এইভাবে ছিল, ফিউজের নচিং ডিভাইসটা এরকম আছে, একটা প্লাঞ্জার দিয়ে কানেক্টেড। তো যেই নচিং ডিভাইসটা নেমে এলো, ব্রেকারটাকে ফেলে দিল। অর্থাৎ যাই সার্কিট ব্রেকার আমার হোক, আমার যাই সার্কিট ব্রেকার হোক, মোট কথা এই নচিং ডিভাইসটার কাজ হচ্ছে যে এটার সঙ্গে, এটার যেই যেই ফিউজটা অপারেট করে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই নচিং ডিভাইসটা উপর দিয়ে উঠে আসবে। এইটার সঙ্গে তুমি কোনো কিছু কানেক্ট করে, এই ট্রিপিং ডিভাইসটার সঙ্গে কানেক্ট করে তুমি কিন্তু সার্কিটটা কোনো ব্রেক করতে পারো। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আমার এখানে দুটো এক এক রকমের দুটো কাজ, ফিউজ অপারেট করছে কি না করছে তার ইন্ডিকেশনটা আমি এই নচটা যে উপরে উঠে আসছে ওটা থেকে পাবো। দ্বিতীয় হচ্ছে যে এটার সঙ্গে এটাকে বলা ট্রিপিং ডিভাইস, অর্থাৎ এর সাথে কোনো ফিজিক্যালি কোনো সার্কিট ব্রেকারকে আমি প্লাঞ্জার দিয়ে এমন ভাবে লাগাতে পারি যে এ উঠেলে কোনো সার্কিট ব্রেকার পড়ে যাবে। এটা পারবো, মানে কোনো ব্রেকার আর কি, সার্কিট ব্রেকার মানে যে কোনো ব্রেকারকে আমি অপারেট করাতে পারি। নর্মাল এইচআর সিরিজের সঙ্গে এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু কোনো পার্থক্য নেই। কারণ এই জায়গাটা প্রবলেম আছে কি বলবে? নেই তো? তো ব্যাপারটা হচ্ছে যে কেন আমরা এই জিনিস ব্যবহার করবো, একটা প্রশ্ন হতে পারে যে আমরা এই জিনিসটা কেন ইউজ করবো। আমার মাঝে মাঝে ভয় লাগে, কি বলতো, কানেকশন চলে গেল না তো আবার, আমরা শুধু বকে যাচ্ছি, শোনো না তো। হ্যাঁ, যেটা বলছি, ধরো এইচআরসি টিপিং ডিভাইসটা পড়লে, এবার একটা প্রশ্ন হতে পারে যে কেন, কি দরকার ছিল,
সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা এইচআরসি ফিউজে মানছি, সেই যখন সার্কিট ব্রেকার রয়েছে আমার সিস্টেমে, তো আমরা সার্কিট ব্রেকারকে দুমদাম ইউজ করি না, মানে সার্কিট ব্রেকার যদি থাকে তারপরে আমরা ফিউজ ব্যবহার করি না। বাই ডিফল্ট সেটাই প্র্যাকটিস, যেটা তোমাকে একটু আগে বলছিলাম। সেটা হচ্ছে মনে করো 6 অ্যাম্পিয়ারের একটা এমসিবি, 6 অ্যাম্পিয়ারে তুমি কোনো জিনিসকে অপারেট করতে চাইছো, তার জন্য দুটো ইয়ে বাজার থেকে একটা 6 অ্যাম্পিয়ার নয়, আরো আমি বড় যাচ্ছি, 60 অ্যাম্পিয়ার ধরো। তাহলে 60 অ্যাম্পিয়ার অপারেট করতে তুমি এইচআরসি ফিউজ ব্যবহার করতে পারো, মানে 60 অ্যাম্পিয়ারের উপরে যেটা ক্লিক করে। আদারওয়াইজ তুমি ব্যবহার করতে পারো 60 অ্যাম্পিয়ারের কোনো একটা এমসিবি। তো মনে করো এই 60 অ্যাম্পিয়ারের উপরে গেলে একটা এমসিবি অপারেট করবে, তুমি এই দুটো যে কোনো আইদার দুটো ব্যবহার করতে পারো। আমি যে এক্সাম্পলটা দিলাম, যে নচটা উপরে উঠে আবার একটা সার্কিট ব্রেকারকে ফেলে দেবে, কেউ একটু আন্দাজ করে বলবে যে এটা কি দরকার ছিল এরকম? আমি তো যদি ব্যবহার করে আমি শুধু সার্কিট ব্রেকারটাই ব্যবহার করবো, সার্কিট ব্রেকারটা তো ইটসেলফ 60 অ্যাম্পিয়ার অপারেট করতে পারে, আমার তাহলে ফিউজ ইউজ করার তো দরকার নেই। কেন? কারো কারো কিছু মনে হচ্ছে? আচ্ছা, অ্যান্সারটা আমি বলে দিই যে এর কারণটা কি। এটা হচ্ছে, সেটা হচ্ছে আর কিছু না, এমনিতে প্রবলেম ছিল না, এইটার প্রয়োজনীয়তা একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল। সেটা কি? না সেটা মনে করো, এইটা মনে করো তোমার একটা লোড, দেখতেই পেয়েছো। এবার তিনটে ফেজে মনে করো তুমি তিনটে ফিউজ লাগিয়েছো, এগুলো এইচআরসি হোক যা হোক, একটা মোট কথা ফিউজ লাগিয়েছো। বক্তব্যটা হলো যদি আর ফেজে ফল্ট হয়, আর ফেজে যদি ফল্ট হয়ে যায়, তাহলে তো আর ফেজে থ্রি ফিউজ অপারেট করে গেল, এই দুটো কি অপারেট করবে? করবে না। তার মানে কি হলো, যে যেটা ফেজে ফল্ট হলো সেটা হয়ে গেল, লোডটা চালু রইলো। ধরো লোডের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা আইদার কোনো একটা ধরো এই রেড ফেজের ওয়্যারটা এখানে ছিঁড়ে গিয়ে বডিতে কোনো একটা কিছু একটা ফল্ট মোট কথা হয়ে গেছে। তো তুমি কি চাইবে, এই ডিভাইসটা চাইবে সম্পূর্ণ যাতে বন্ধ হয় না, আধা খাপটা তো হয়তো কোনো কাজ হয় না। যদি এটা থ্রি ফেজ লোড হয়, একটা ফেজ উড়ে গেলে ওটাকে বাদ দিয়ে বাকি দুটো ফেজ চলবে না ওরকম করে। মানে একটা ফেজ উড়ে গেলে তোমাকে তিনটাই অপারেট করতে হবে। ওইখানেই এই জিনিসের প্রয়োজনীয়তা দাঁড়িয়েছিল। তো ওরা কি করেছিল তখন, ওরা যেটা করেছিল যে এই থ্রি ফেজ লাইনটায় একটা ব্রেকার বসানো হয়েছিল, এই থ্রি ফেজ লাইনটায়। ধর নিউট্রালটা ডাইরেক্ট, হ্যাঁ, এটা একটা থ্রি ফেজের ব্রেকার। এবার এই থ্রি ফেজের ব্রেকারটা মানে কি, এটাকে তুমি ম্যানুয়ালি অপারেট করতে পারো, এখানে একটা নচ আছে, সেই নচ তুমি ম্যানুয়ালি ব্রেকারটাকে অপারেট করতে পারো, সার্কিটটাকে বন্ধ করা বা চালু করা করতে পারো। কিন্তু সেখানে দেখো যদি এরকম ফিউজ লাগাও, তুমি নর্মাল ফিউজ লাগাও, তাহলে যে ফিউজটা ব্লোন আউট হয়ে গেল তখন সার্কিট কিন্তু বন্ধ হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইস লাগাতে হবে। মানে কি, এইখানে একটা ওরকম এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইস, এখানেও একটা তাই, এখানেও একটা তাই, তিনটের ক্ষেত্রে তিনটে নচ আছে, তিনটে নচ মেকানিক্যাল অর কম্বিনেশনে কানেক্টেড, যে কোনো একটা নচ অপারেট করলেই দিস ব্রেকার উইল অপারেট। ব্যাস, আর দেখো কিছু লাগবে না। অর্থাৎ এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইসের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে থ্রি ফেজের এই সিঙ্গেল, মানে থ্রি ফেজের যে সার্কিট আছে আর কি, সেই সার্কিটের ক্ষেত্রে সিঙ্গেল ফেজিং হওয়াকে সিঙ্গেল ফেজিং হওয়াকে প্রহিবিট করে। সিঙ্গেল ফেজ বলো বা টু ফেজ বলো, বা যে মানে মোট কথা এই যে থ্রি ফেজের আনব্যালেন্সড হওয়াটাকে, সিঙ্গেল ফেজ না বলে আমি কথা বলতে পারি আনব্যালেন্স, তবে একটা ফেজ বেরিয়ে গেল, দুটো ফেজ রয়েছে, এই আনব্যালেন্সিং ব্যাপারটাকেও প্রহিবিট করে, বা সিঙ্গেল ফেজিংও বলে। আমার যদি থ্রি ফেজের যে কোনো একটা ফিউজ অপারেট করে, আমাকে টোটালটাই বন্ধ করতে হবে। ওইরকম একটা ফেজ রয়ে গেল বা দুটো ফেজ রয়ে গেল এটা বলা হবে না। তো সেই জায়গাটা এর সব থেকে বড় অ্যাডভান্টেজ। এবং দ্বিতীয় অ্যাডভান্টেজ তো বুঝতে পারছো, যেটাকে আমাকে ফিজিক্যালি, এটা আমার ভিজিবল দেখা যায়। Okay.
ট্রিপিং ডিভাইসের আর কোনো কোশ্চেন আছে তোমাদের? তাহলে আমি নেক্সট টপিকে যাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, ও আর একটা অ্যাডভান্টেজ বলে দিই, একটা অ্যাডভান্টেজ আমার মনে পড়লো, সেটা হচ্ছে আর কিছু না, ধরো এই থ্রি ফেজ ব্রেকার যদি তুমি এমসিবি নাও, ভালো কোয়ালিটির এমসিবি না এমসিসিবি, ধরো তুমি ভালো কোয়ালিটির থ্রি ফেজের কোনো একটা এমসিসিবি বা ওই ধরনের কিছু একটা নিয়েছো, তার দাম পড়বে, ধরো এটা, ধরো আমি এখান দিয়ে কথা কথা বলছি, ধরো 200 অ্যাম্পিয়ার ফ্লো হয়, থ্রি ফেজ এমসিবি বাজারে দাম দেখবে 6,000 টাকা দাম। যদি এমসিসিবি কেনো, মানে সেই রকম রেঞ্জ যদি তুমি আর কোনো দিয়ে কেনো, তোমাকে ফিউজ না লাগানো চলবে, 200 অ্যাম্পিয়ার অপারেট করে দেবে, দামটা বেশি লাগবে। কিন্তু যদি এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইস ব্যবহার করো, এটা নর্মাল একটা ব্রেকার হলেই হবে, যার দাম হয়তো খুব বেশি হলে 1,000 টাকা, নর্মাল একটা ব্রেকার। কারণ কি, এমসিসিবির ভেতরে ইটসেলফ একটা মেকানিজম আছে যে 200 অ্যাম্পিয়ারে ট্রিপ করাবো, তবে এখানেও ট্রিপ করাবে, এখানেও ট্রিপ করাবে, কোনো দরকার নেই। তোমার যদি প্রোটেকশনটা এখানে থাকে, তুমি শুধুমাত্র এখানে ম্যানুয়াল অপারেশনটা করতে হবে, অর্থাৎ এখানে অটোমেটিক লাগবে না। অটোমেটিক মানে কি, এ নিজে কিছু কাজ করবে না, এই নজ গুলো উঠলো, সেই নজ গুলো এই এটাকে অপারেট করবে, সেটা করতে হবে। সেক্ষেত্রে এখানে যে ব্রেকারটা তুমি কিনবে, সেটা 1,000 টাকা বা 2,000 টাকার মধ্যে হয়ে যাবে। অর্থাৎ যদি যদি তুমি এইচআরসি ট্রিপিং ডিভাইস ব্যবহার করো, তোমাকে হাই ফাই সার্কিট ব্রেকার লাগাতে হবে না। এটা কিন্তু সবথেকে বড়, মানে সবথেকে বড় না, এটাই আমার বড় বক্তব্য। হুম, এখান থেকে তাহলে কারো কোশ্চেন নেই, তাহলে আমি আবার হাই ভোল্টেজ ফিউজে যাবো। ও, এই রেটিংটা বলা হয়নি। তোমার এই জিনিস থ্রি ফেজে ম্যাক্সিমাম ইউজ করা হয়, যত থ্রি ফেজে তোমার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ম্যাক্সিমাম ইউজ করা যেতে পারে, আপ টু 2,000 অ্যাম্পিয়ার অব্দি মোটামুটি এগুলোকে ইউজ করা যায় এই ট্রিপিং ডিভাইস দিয়ে, ঠিক আছে? কিছু এখানে নেই সেরকম বলার। আমি তো একটা বুঝছি, নেক্সট আমি হাই ভোল্টেজ ফিউজে ঢুকছি, ঠিক আছে? কারো প্রশ্ন নেই এখান থেকে? তোমরা সবাই আছো তো? একবার গলায় সাড়া দাও তো, নাকি ফাঁকায় হ্যাঁ বসে স্যার আছো? আছে। হ্যাঁ স্যার আছি। এমনি কিছু, ঠিক আছে, এমনি কিছু না। আসলে আমি আমার ল্যাপটপটাকে দিয়ে গিয়ে দেখতে হতো, কি বলতে গেলাম, হাই ভোল্টেজ ফিউজ। এই হাই ভোল্টেজ ফিউজ আবার তিন রকম, মানে লো ভোল্টেজ ফিউজ তোমরা পড়লে তিন রকম, হাই ভোল্টেজ ফিউজ আবার তিন রকম। এখানেও আছে, কার্টিজ টাইপ আছে, নেক্সট তোমার আছে হচ্ছে এখানে একটা যে লিকুইড টাইপ আছে, ঠিক আছে? আর একটা যেটা আছে সেটা হচ্ছে মেটালের মানে মেটাল কেসিং আর কি, নামটা হচ্ছে এটা কি দাঁড়াবে, নামটা হচ্ছে মেটাল ক্ল্যাড অয়েল ফিউজ, মেটাল ক্ল্যাড অয়েল ফিউজ, এই তিন রকম। এই যে এ আছে ওপরটা, উপরে যেটা লেখা আছে কার্টিজ টাইপ, সেটা মোটামুটি তুমি বুঝতেই পারছো যে এটা ভেতরে জাস্ট কার্টিজ আছে, মানে কার্টিজ পরিয়ে দেওয়া কনসেপ্ট। এটা এমন কিছুই না, যা জিনিস পড়েছো সেম জিনিস, পার্থক্যটা হলো ওই, যখন আমি হাই ভোল্টেজের কনসেপ্টে আসছি না, তখনই আমাকে একটা জিনিস মাথায় ভাবতে হবে, যে ট্রিপ করাবো বললেই দুম করে ট্রিপ করে গেল, সেটা করলেই আমার দুম করে কাজ কমপ্লিট হবে না। এই রকম ক্ষেত্রে তোমাকে একটা ফিউজিং মেটাল লাগবে। বলো কে কি বলছো, বলো। আচ্ছা, একটা লাগবে তোমার কারেন্ট ক্যারিং মেটাল লাগবে, আরেকটা হচ্ছে তোমার লাগবে, যেটা বলেছিলাম আমি, টাংস্টেনের ওয়্যার লাগবে। ওই যেমন আগে দেখলে ওই রকম কেস। তো এইরকম হবে তোমার কার্টিক ফিউজটা। একটাই মাথায় রাখতে হবে, আমি যখন হাই ভোল্টেজে অপারেট করছি, হুম, ধরো আমার ফিউজটা, একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আমি যখন হাই ভোল্টেজ অপারেট করছি, হাই ভোল্টেজ যখন নিচ্ছি, হাই ভোল্টেজ মানে কি দেখো,
আমার সার্কিটে কতটা কারেন্ট আছে সেটা কিন্তু আমি আগেই বলছি, ফিউজ করার জন্য তোমার মাথায় রাখতে হবে যে আমি সার্কিটে কতটা কারেন্ট ফ্লো করাচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাটার না, সেটাই ইম্পর্টেন্ট ম্যাটার নয় কিন্তু, আগেই বলছি। কারণটা হচ্ছে আমি যেটা প্রথমে দিনই বলেছিলাম যে তুমি যখন একটা সার্কিটে কানেক্ট করবে একটা ফিউজকে, তখন ডিউরিং অপারেশন কিন্তু এই দুটোর মধ্যে দেখো কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, কারণ এখানে যখন স্মুথলি কারেন্ট ফ্লো হচ্ছে এদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। যে মোমেন্টে কিন্তু ফিউজ অপারেট করবে এইখানে তুমি যে পরিমাণ ভোল্টেজ দেবে টোটালটা কিন্তু এই জায়গাটা এসে পড়বে, এবং সেইখানে হচ্ছে হাই ভোল্টেজ, এবং সেই অর্ডারে হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ আমি দুভাগে ভাগ করেছিলাম। এবং মাথায় রাখতে হবে যে যখন আমার একটা 200 ভোল্ট ছিল, 200 ভোল্টের এইটুকু গ্যাপের মধ্যে এতটা গ্যাপের মধ্যে কোনো ব্যাপার না। যখনই এটা হয়ে গেল, মনে করো 33 কেভি, 33,000 ভোল্ট, 33,000 ভোল্টে যদি কোনো ফিউজ অপারেট করে, তখন কিন্তু তোমাকে যেটা করতে হবে যে শুধুমাত্র যে আমার এই ফিউজটা দুম করে অপারেট যখন দরকার, এই ফিউজ একটা ব্লোন করে দিলাম, ব্যাস কাজ মিটে গেল, কোনো কাজ মিটবে না। ওর কেন মিটবে না সেটাকে একটু ভালো করে শোনো, কি কারণে না মেটার চান্স গুলো থাকে। প্রথম কথা হচ্ছে, ধরো এই ছবিটা আছে আমার কাছে, হুম, এই ছবিটাকে আমি এটাকে সার্কিট রিপ্রেজেন্ট করছি এভাবে, দিস ইজ মাই টাংস্টেন ওয়্যার হাই রেজিস্ট্যান্স। আজকে আমি সলিড করেই দিই, হ্যাঁ, কাটা 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 দরকার ছিল, সলিড ড্রয়িং করে দিই। এটা ধরো হাই রেজিস্ট্যান্স টাংস্টেন ওয়্যারটা, তার ভেতর দিয়ে এখানে কানেক্টেড আছে একটা স্ট্রেট ওয়্যার, তাই তো? যখন ধরো নর্মাল কারেন্ট ফ্লো হচ্ছে, নর্মালি যখন আমার কারেন্ট এখান দিয়ে ফ্লো হচ্ছে, তখন ডিউরিং দ্যাট কারেন্ট ফ্লো আমার কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ আমার এখান দিয়ে যখন নর্মাল কারেন্টটা ফ্লো হচ্ছে, তখন তখন এখান থেকে ডিউরিং কারেন্ট ফ্লো আমার তখন কোনো সমস্যা নেই, কারণ এখান দিয়ে আমার যা আমার অ্যাম্পিয়ার ফ্লো হওয়ার কথা, নো রেজিস্ট্যান্স ফিউজ অফার করছে, একদম রেজিস্ট্যান্স অফার করছে না। একটু নাও, যেটা বলতে চাচ্ছিলাম যে আমার কি হচ্ছে যে এইখান দিয়ে ধরো নর্মাল কারেন্টটা ফ্লো হচ্ছে, তখন কোনো রেজিস্ট্যান্স সাফারিং নেই, কিন্তু দুম করে ব্লোন আউট হওয়ার আগেও একটা ঘটনা ঘটবে। ধরো যে মোমেন্টে জাস্ট ব্লোন আউট হবে, যে মোমেন্টে, সেই মোমেন্টে কি হলো, ধরো একটা জায়গা উইক পয়েন্ট একটা পড়লো, ধরো আমি ধরে নিচ্ছি ফিউজার এটা ছিল উইক পয়েন্ট, এই জায়গাটা ব্লোন আউট হলো, এবং ব্যাপারটা দেখো চেষ্টা করো, কিন্তু এটা কিন্তু আমার হাই ভোল্টে অপারেট করছে, মানে এই জায়গাটা যখন ব্লোন আউট হবে, এখানটা কি হবে, একটা আর্কিং ফর্ম করবে না, আর্কিং, আর্কিং ফর্ম করবে, ছোট্ট একটা আর্কিং করে ফর্ম করলো এইটুকু জায়গার মধ্যে, খুব খুব আস্তে আস্তে হবে ব্যাপারটা। এবং এই যে আর্কিংটা ফর্ম করলো, তাতে কি হচ্ছে, আরো এই এটা হিটে এই ফিউজারটা আরো দুদিকে মেল্ট হতে শুরু করলো। কিন্তু মেল্ট হতে শুরু করলে তো না, যখন এই যতই গ্যাপিং বাড়ছে, যে ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছিল বা যে পথে কারেন্ট গুলো ফ্লো হচ্ছিল, তাদের নেচারটা থাকবে যে না আমরা কারেন্টটাকে ডিসরাপ্ট করবো না, যদি না হয় তাহলে এখানে আর্টটা কিন্তু উইথস্ট্যান্ড করবে, ধরো আরো পুষছে, আর্টটা থেকেই যাবে। তার মানে এই রকম ক্ষেত্রে কি সার্কিটটা এসে দাঁড়ালো, আগেই আমি বলেছিলাম আর্থিং এর কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, কাটা ভুল হলো, আগেই বলেছিলাম যে আর্থিং এর কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, যে কারেন্টটা কিন্তু দেখো এই যে ফিউজটা ব্লোন আউট হয়ে যাচ্ছে, ও বাবা ব্লোন আউট হলে কি হবে, এখন একটা হালকা রেজিস্ট্যান্স কানেক্ট হয়ে আছে, অর্থাৎ এখনো তোমার এখান থেকে কারেন্ট ফ্লো করেই যাচ্ছে করেই যাচ্ছে।
তাহলে তোমাকে তোমাকে কি করতে হবে, এই আর্থিংটাকে যাতে এইখান দিয়ে, এই আর্থিং এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো না হতে পারে, সেই মোমেন্টের জন্য একটা কাজ করো। আর্থিং যখন একবার নিভে যাবে তখন ভয় নেই, কিন্তু আর্থিং যতক্ষণ না নিচ্ছে, ভালো করে কথা বলছো, যতক্ষণ আর্থিং নিচ্ছে ততক্ষণ সময়ের জন্য কারেন্ট কিন্তু আর্থিং এর ভেতর দিয়ে পাস করার একটা প্রবাবিলিটি রয়েছে। কিন্তু দেখো তুমি যদি সেক্ষেত্রে এক্ষেত্রে টাংস্টেন ওয়্যারটা থাকে, ব্ল্যাক ওয়্যারটা থাকে, তাহলে কি হবে, এইখানে তাও কারেন্ট দুভাগে ভাগ হবে, এই দিক দিয়ে যাবে এদিক দিয়েও যাবে, এদিক দিয়ে যাবে এবং এদিক দিয়ে যাবে। এবার যে কারণে হচ্ছে যে যে যখন কারেন্টটা, এবার টাংস্টেনের একটা রেজিস্ট্যান্স এরকম এমনটাই যে আর্থিং এর ভেতর দিয়ে কারেন্ট, যে পরিমাণ কারেন্ট যায় তার থেকে বেশি কারেন্ট আমার এদিক দিয়ে যায়। অর্থাৎ এটা একটু ধরো রেজিস্ট্যান্সটা লো, দুটোর মধ্যে কম্পেয়ার যদি করি, এটা একটু লো, এটা একটু হাই, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে স্বাভাবিকভাবে এই কারেন্ট কি চাইবে, ও চাইবে এটার উপর দিয়ে যেতে, এটার ভিতর যেতে চাইবে না। যখন এটার ভিতর দিয়ে যেতে চাইবে না আর, তখন আস্তে আস্তে আর্থিংটা এবার আর থাকবে না। এবার যেই আর্থিং আর থাকলো না, তখন সব কারেন্টটা যাচ্ছে এটার উপর দিয়ে, টাংস্টেন ওয়্যারটার উপর দিয়ে, একটা টাইম পর টাংস্টেন ওয়্যারটা দুম করে মেল্ট হয়ে যাবে, গরম হয়ে পড়ে যাবে। অর্থাৎ জিনিসটা কিরকম হলো, আমার এই ওয়্যারের অপারেশনটা হয়েছিল খুব ফাস্ট, কিন্তু টাংস্টেন ওয়্যারের অপারেশন হলো স্লো। যে কারণে আমি বলছিলাম যে ফল্ট কারেন্টটা আস্তে 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 লিমিট হবে, দুম করে একবার এক ঝটকায় লিমিট হবে না। কারণ মাথায় রাখতে হবে, যখন আমি কিন্তু এটা হাই ভোল্টে ব্যবহার করছি, এই যে কোনো ফিউজকে হাই ভোল্টে ইউজ করছি, তখন একটা জিনিস আমাকে আগেই মাথায় রাখতে হবে যে আমি কিন্তু চাইলেই যে হ্যাঁ ফিউজ যখন দরকার দুম করে করিয়ে দিলাম, ব্যাস আমি চিন্তামুক্ত হয়ে গেলাম, চিন্তামুক্ত হতে পারবে না। এটা তোমাদের আগেও আমি দেখিয়েছি, হাই ভোল্টে একটা আইসোলেটর অপারেট করলে কি হয়, তোমাদেরকে ভিডিও আমি দেখিয়েছি। মানে এই একটা কন্ট্যাক্ট আছে, মনে করো জাস্ট একটা কন্ট্যাক্ট আছে, তো মনে করো এটা এটা হাই ভোল্টে অপারেট করছে, একটা সামথিং অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে। তুমি যখনই ধরো এই কন্ট্যাক্ট গুলোকে ছাড়িয়ে দিতে যাবে, মানে একবার ছাড়িয়ে দিলে, অর্থাৎ ফিজিক্যালি এটাকে নিচের দিকে নামিয়ে দিলে, দেখবে এখানে একটা হিউজ একটা আর্কিং ফর্ম হয়ে গেছে। আর এই আর্কিংটাকে তুমি নেভাতেই পারবে না, জাস্ট এটাকে এক্সটিংগুইশ করতেই পারবে না। আর যতক্ষণ এক্সটিংগুইশ করতে পারবে না, ততক্ষণ কিন্তু এই আর্কিং এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতেই থাকবে, হতেই থাকবে। তখন তোমার কি দরকার, কি উচিত সেই মোমেন্টের জন্য, যে আর্কিং নেভাতেই পারছো না, তখন তুমি বাইরে দিয়ে একটা কারেন্টের একটা যাওয়ার একটা পাস করে দাও, টেম্পোরারি পাস করে দাও। কারেন্ট তখন চাইবে এদিক দিয়ে ম্যাক্সিমামটা যেতে, এদিক দিয়ে যেতে চাইবে না। যেই এদিক দিয়ে যেতে চাইবে না, আর্কিংটা কমে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, তারপর আর্কিং কমে যাবে, তারপর তুমি এটাকে আউট করে দাও। এবারে এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এইটাকে তো আপনি কাট করে, ধরো এইখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, তারপর এটাও যে মেল্ট হবে, এখানে যে আর্কিং ফর্ম হবে না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, ফর্ম হবে না। কারণটা দেখো, এটা কিন্তু রেজিস্ট্যান্স পার্ট। আর্কিং কখন ফর্ম হয়েছিল, যখন স্ট্রেট কাট কোনো অ্যাম্পিয়ার, যাই অ্যাম্পিয়ার আসার অ্যাম্পিয়ারটা ডাইরেক্ট ফ্লো হচ্ছিল, এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না, সেই মোমেন্টে তুমি এখানে ব্রেক করিয়েছো, সেখানে তো আর্কিং হবেই, কারণ এখানে হিউজ অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল। মানে huge huge numbers of electrons were flowing through this path, and suddenly you are interrupting this path, so obviously some arc will occur না, এখানটা হবে তো। কিন্তু যদি যখন কারেন্টটা ধরো এইটার উপর দিয়ে যাচ্ছে, তখন এখান থেকে কিন্তু অনেক লো কারেন্ট যাচ্ছে, আগে বলতে বুঝতে পারছি এটা রেজিস্ট্যান্স একটা, মানে ফল্ট কারেন্টকে লিমিট করার যে কনসেপ্ট আমি বলছি, ঘটনাটা কিন্তু এটাই। অর্থাৎ এখানে যখন কারেন্টটা ফ্লো হচ্ছে, সে তো কম কারেন্ট যাচ্ছে, তাহলে এইটাকে তুমি যদি আস্তে আস্তে মেল করো, কেন আর কি দরকার নাই, আর্থিং হবেই না। আর্থিং তখনই ওখানে হবে যখন একটা হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করছিল, তুমি আচমকা ইন্টারাপ্ট করছো। কিন্তু যখন লো কারেন্ট ফ্লো হচ্ছে, তখন তুমি এটাকে আস্তে আস্তে মেল্ট করে দাও, তখন কোনো সমস্যা নেই। অর্থাৎ কার্টিজ টাইপ ফিউজে যেটা হয়, একটা সিলভারের ওয়্যার রইলো, সেটা আগে ব্লোন আউট হয়ে যায়, ফল্ট কারেন্টকে তখন এই আর্ক এক্সটিংগুইশ করার জন্য এবং ফল্ট কারেন্টকে লিমিট করার জন্য টাংস্টেন ওয়্যারটার উপর দিয়ে কারেন্ট হতে এবং কিছুক্ষণ বাদ এটা প্রথমে মেল্ট হয়ে গেল, ইয়ে হয়ে গেল, তারপর কিছুক্ষণ বাদ এটা মেল্ট হয়ে যায়, ব্যাস দিয়ে তোমার সার্কিট পুরো ফিউজটা অপারেট তবে কমপ্লিট। কারো বুঝতে কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে বলে যাবে, নেই তো? প্রায় এখানে একটা রেটিং দিয়েছে 6.6 কেবিতে, প্রায় হচ্ছে 8,700 মতো। 33 কেবিতে এখানে একটা রেটিং দিয়েছে, না না ভুল বললাম, 33 কেবিতে,
6 সিস্টেমটা প্রায় 200 কেবির মতো, 200 অ্যাম্পিয়ার মতো। এই সব রেঞ্জে এই ধরনের ফিউজ ব্যবহার করা এখন আর হয় না, সত্যিকার মতো এখন আর হয় না, অনেক আগে এসেছে। তাও পড়তে যেতে হবে, সে পড়ার জন্য রেটিং গুলো জাস্ট মনে রাখতে হবে। কার্টিজ ফিউজ থেকে কারো কোনো কোশ্চেন আর নেই তো, তাহলে বলছি লিকুইড ফিউজে ঢুকবো। এর পরের থেকে তোমরা যাবতীয় এই সাবজেক্টে যা কিছু পড়বে, অর্থাৎ এই যে প্রোটেক্টিং বা ইন্টারাপ্টিং ডিভাইস গুলো যেগুলো পড়ছো তোমরা, এখন ফিউজ করছি, পরের দিন সার্কিট ব্রেকার দেখি হোক, মোটর সার্কিট ব্রেকার পড়াবো। আমার বক্তব্যটা হচ্ছে যে সব জায়গায় তোমরা আবার একটা জায়গার দিকে আবার কনসেন্ট্রেট করতে হবে। কারণটা কি? কারণটা কি, আমি হচ্ছে ভোল্টেজ, কিন্তু আমি রেঞ্জে আমার ভোল্টেজ বাড়াচ্ছি। যখনই ভোল্টেজ বাড়াচ্ছি, যখনই আমার এখানে হিউজ অ্যাম্পিয়ার রয়েছে, তখনই আমাকে মাথায় রাখতে হবে যে 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 একটা ওয়্যার ছিল তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, যখনই সেটা আচমকা ইন্টারাপ্ট হলো, এখানে কিন্তু একটা আর্থিং ফর্ম করবে। এবং এই আর্থিং ব্যাপারটা খুব ডেঞ্জারাস, কারণ ও হচ্ছে, আগেই বলছে, আর্থিং ব্যাপারটা ও কিন্তু এক্সটিংগুইশ করতেই চায় না, ওকে যা হোক করে এক্সটিংগুইশ করতে হবে। কার্টিজ টাইপ ফিউজে ওকে এক্সটিংগুইশ করা মানে তাড়াতাড়ি নিচে ফেলার জন্য আমরা কি করলাম, বাইপাস একটা টাংস্টেন ওয়্যারের রেজিস্ট্যান্স দিয়েছিলাম, যাতে ওটার ভেতর দিয়ে ফ্লো না করতে পারে, টেম্পোরারি ওইটার ভেতর দিয়ে পাস করে যায়, আর্টটা নিচে যায়, তারপর ও নিচেকে বন্ধ করে দেয়। তাহলে ওই রকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম ওখানে। যখন দেখছি আর্টটার পরিমাণ আরো বেশি, তখন আর্টকে এক্সটিংগুইশ করতে উই হ্যাভ টু ইউজ সাম লিকুইড। লিকুইড ইউজ করতে পারি বা অয়েল ইউজ করতে পারি, অ্যাকর্ডিংলি ওই যে দুটো রকম লিখেছিলাম এখানে ক্লাসিফিকেশন, একটা লিকুইড একটা অয়েল। এবং লিকুইড আর অয়েলটার হচ্ছে দুটো একটু দুরকম। লিকুইডেরটা হচ্ছে একটু বেশি মানে ক্রিটিক্যাল বলবো না, মানে ক্রিটিক্যাল ঠিক না, মানে অ্যারেঞ্জ মানে কনস্ট্রাকশনটা একটু অন্যরকম আর কি। বইয়ে খুব ভালো ছবি আছে, আমি বইয়ের ছবিতে হ্যাঁ ডিটেল আঁকছি না, কারণ যে জায়গাটা তোমাদের বুঝতে লাগবে আমি পার্টিকুলারলি সেই জায়গাটা বলছি। এটা একটা ওয়্যার আছে, সলিড ওয়্যার, এটা একটা সলিড ওয়্যার, এটা একটা সলিড ওয়্যার, টোটালটাই একটা টোটালটাই হচ্ছে আমার একটা এনক্লোজ একটা চেম্বারের ভিতরে। ঠিক আছে, আর কি আছে? এইখানে যে ছোট্ট একটা ফিউজ লিঙ্ক, ছোট্ট একটা ফিউজ লিঙ্ক আছে, এটা হচ্ছে ফিউজ লিঙ্কটা, ব্লু কালারের লাইনটা। এটা একটা জাস্ট মানে ওর ক্ল্যাম্পটা আর কি, এখানে একটা ক্ল্যাম্প, এদিকে একটা ক্ল্যাম্প, ক্ল্যাম্পের মধ্যে ফিউজ ওয়্যারটা আটকানো আছে। আর কি আছে? এই যে ফিউজ ওয়্যারের পয়েন্ট থেকে এখানে আবার ওই সলিড তারটা এই অব্দি কানেক্টেড, এটা পুরো ওয়্যার, মোটা ওয়্যার, ফ্লেক্সিবল। আগে বলছি এই ওয়্যারটা কিন্তু ফ্লেক্সিবল ওয়্যার। আর কি করা হয়েছে, এই যে আপার ক্ল্যাম্পটা এখানটাতে আমার একটা স্প্রিং দিয়ে কানেক্টেড, ফসফর বোন দিয়ে স্প্রিং দিয়ে কানেক্টেড। যে এখানটায় এই করা, টোটাল জিনিসটাকে আমার ভেতরে একটা লিকুইডের মধ্যে ফিল করা আছে। এই লিকুইডটা হচ্ছে PCl4, কার্বন টেট্রাক্লোরাইড। মানে সেই ছোটবেলায় পড়েছি না, কার্বনের 4 ক্লোরিন, খুব বিষাক্ত জিনিস কার্বন টেট্রাক্লোরাইড। এই একটা লিকুইড এর মধ্যে দেওয়া আছে, ইমার্স করা আছে। এমনিতে ওটা ইনসুলেটিং মিডিয়াম, কোনো অসুবিধা নেই। আর কি ব্যাপারটা কি করা আছে না, দেখো ফিউজ যেটা আছে, এই ফিউজ ব্যাপারটাকে বলবো না, পুরোটা থাকবে না, এখন ইমার্স থাকবে, তাহলে থাকবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কি আছে তোমার এই CCl4টার ভেতর দিয়ে দেখো একটা ফ্লেক্সিবল ওয়্যারটা রয়েছে, এই ফ্লেক্সিবল ওয়্যারটা জাস্ট কারেন্ট ক্যারি করতে পারে। হুম, দুদিকে লাগানো আছে ওয়্যারটা। আর এই যে ব্লু কালার যেটা আমি দেখিয়েছি, এইটা হচ্ছে অনলি ফিউজ লিঙ্ক, কিছুই নয় মানে। আর আর এমন কিছু হাবিজাবি নয়। যখনই দেখো ফিউজ ওয়্যারটা ব্লোন আউট হবে, পুড়ে যাবে,
এটা এই যে এটা হচ্ছে ফসফর বলতে স্প্রিং। স্প্রিং মানে কি? ও তো সবসময় জিনিসকে নিচের দিকে টানছে। ওর একটা টেন্ডেন্সি থেকে জিনিসটা নিচের দিকে জোর টান দেওয়া, টান টান করে ওয়্যারটা লাগানো ছিল। এই যে ফিউজ ওয়্যারটা, পুরো লোডটা ফিউজ ওয়্যারের উপর টান টান করে লাগানো ছিল। অর্থাৎ এই স্প্রিংটা যে পরিমাণ টান নিচের দিকে দিয়ে রেখেছে, নিচের দিকে উপরে দিকে দিয়ে রেখেছে, সেইটা কিন্তু পুরো টানটাও উইস্ট্যান্ড করে আছে ফিউজের ওয়্যারটা, যতই যা সরু হোক বা যাই হোক। এবার যখনই একটা ধরো আর্কিং ফর্ম করবে, তাহলে ফিউজটা প্রথমে মেল্ট আউট হবে, মানে ছিঁড়বে ফিউজ ওয়্যারটা, তাহলে মানে ব্লোন আউট হচ্ছে মানে ছিঁড়বে। তখন এটা জোর নিচের দিকে নেমে আসতে শুরু করবে, অর্থাৎ এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে ধরেও নিচের দিকে নামিয়ে দেবে। এবার ধরো এখানটা আর্কিং ফর্ম হতে শুরু করেছিল, এটাকে ওর মানে আগের গুলো কি ছিল, আগের গুলো ওয়্যারের পজিশন গুলো ফিক্স ছিল, আর্কিংটা নিজেই আস্তে আস্তে ধরো বাড়ছিল। এক্ষেত্রে যেটা হবে, আর্কিংটা যেই ফর্ম হলো হলো, এবার এটাকে সরিয়ে নিচ্ছে, ওর থেকে ডিস্টেন্সটা সরিয়ে নিচ্ছে। যখনই সরিয়ে নিচ্ছে, আর্কিংটা ধরো বাড়তে যাচ্ছে বাড়তে যাচ্ছে, এই টোটালটাকে ধরে লিকুইডের মধ্যে ডুবিয়ে দিই। এই লিকুইডের মধ্যে যেই ডুবে যাবে, আর্কিংটা থাকবে না। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ লিকুইডের মধ্যে জোর করে ইমার্জ করিয়ে দিয়ে আর্টকে এক্সটিংগুইশ করানো। আমি যেটা একটু আগে বলতে চাইছি, সেটা হচ্ছে এর পরবর্তী যত তোমরা সার্কিট ইন্টারপ্রিটিং ডিভাইস করবে, সব জায়গায় দেখবে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে হাউ ফাস্ট দ্য আর্ট ক্যান বি এক্সটিংগুইশ। কত তাড়াতাড়ি আমি আর্টকে এক্সটিংগুইশ করতে পারবো, তার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টেকনোলজিস আর দেয়ার। এন্ড in case of this type of spring, liquid type of spring, the fuse wire is being made and some arc is being formed. To immediately extinguish that arc, what we have done here, here are some spring which can pull down this arrangement, and after immersing this melting part to the liquid, arc will be immediately extinguished. কারণ অসুবিধা নেই, কন্ডাক্ট এই তো এটাই আছে, আমি যদি কিছু নেই, নেই তো। হ্যাঁ স্যার। কটা বাজলো? হ্যাঁ, মেটাল প্লাগটা হয়ে যাবে। শোনো, মেটাল প্লাগটা কিচ্ছু নেই, আমি বলে দিচ্ছি একবার, একবারে একদম কিছুই নেই মেটাল প্লাগটার মধ্যে। মেটাল প্লাগ ইউজটা আলাদা কিছুই নয়, সেটা হচ্ছে তোমার অয়েল সার্কিট ব্রেকার। তোমার পরবর্তীকালে অয়েল সার্কিট ব্রেকার পড়বে, সে অয়েল সার্কিট ব্রেকারে যা আছে এটাও তাই, আলাদা কিছু না। এটা হচ্ছে এরকম একটা এনক্লোজ চেম্বার আছে, একই কনসেপ্ট, জাস্ট এনক্লোজ চেম্বার আছে। সেই এনক্লোজ চেম্বারের মধ্যে আমার এই একটা ধরো কন্ট্যাক্ট আর এই একটা কন্ট্যাক্ট দুধার থেকে রয়েছে, মাঝখানে একটা ফিউজিং ওয়্যার ধরো রয়েছে, আর এই টোটাল জিনিসটাকে একটা অয়েলের মধ্যে ইমার্জ করা। অয়েল মানে কোন অয়েল বলো তো? ট্রান্সফরমার অয়েল মনে হচ্ছে আজকে, মানে তোমার অ্যাসকয়েল বা তোমার এই যেগুলো যেগুলো মিনারেল অয়েল আর কি, সেই রকম অয়েল গুলোকে এর মধ্যে দিয়ে রেখেছে। আগেই তোমরা জানো যে অয়েলটা হচ্ছে কিন্তু বেসিক্যালি ওর একটা ইনসুলেটিং প্রপার্টি আছে, এবং ইনসুলেটিং প্রপার্টির থেকেও বড় কথা হচ্ছে যে ইনসুলেটিং প্রপার্টি শুধু থাকলেই হবে না, এই অয়েলটা দেওয়ার কারণটা হচ্ছে আর কিছু না। যখন এই ফিউজটা মেল্ট আউট হবে, তখন এখানে যে আর্কিংটা ফর্ম, একটা হিউজ একটা আর্কিং ফর্ম করবে জায়গাটা। এবার তেলের মধ্যে তো গোটা গোটা চুবে রয়েছে, আর কি এই অয়েলটা এক্সটিংগুইশ হিট করবে। অ্যাবজর্ব করবে। হ্যাঁ, মানে ওই একটা অয়েলের ভেতরে কি মনে হয় যে একটা ফাঁকা এয়ারের মধ্যে আমি একটা রেখেছি, দুটো কন্টাক্ট রেখেছি, তো তাদের মধ্যে যদি ইয়ে হয়, ফাঁকা ওয়্যারের মধ্যে দেখো এটা আটটা এক্সটিংগুইশ করবে। যদি ব্যাপারটা একটা অয়েলের মধ্যে ইমার্জ থাকে, করতে পারবে কি? এটাই কনসেপ্ট, আর কিছু না। অয়েল সার্কিট ব্রেকারের ছোট পার্ট হচ্ছে এই মেটাল ক্ল্যাড টাইপ, এই মেটাল ক্ল্যাড অয়েল টাইপ ফিউজ, আর কিছু না। শুধু বইয়ে কিন্তু লেখা আছে মেটাল ক্ল্যাড টাইপ, শুধু মেটাল ক্ল্যাড টাইপ আমি বলবো লিখো না। মেটাল ক্ল্যাড মানে কিন্তু আলাদা বোঝায়। মেটাল ক্ল্যাড হচ্ছে তোমাদের মেন সুইচ বক্সের ভিতরে দেখে দুটো সমস্যা ফিউজ থাকে, দেখে দে, ওগুলো এরকম ফিউজ, রিও অ্যাডাবেল টাইপ ফিউজ, লো ভোল্টেজ, ওগুলোকে মেটাল ক্ল্যাড বোঝায়, কমার্শিয়াল নেম ওটা। তোমরা বলবে মেটাল ক্ল্যাড অয়েল টাইপ, এটা হচ্ছে এটা। আর কিছু না, আর কিচ্ছু নাই ওটার মধ্যে। আচ্ছা, ও আমি আগে যেটা বলে দিই, ওই লিকুইড টাইপ যেটা, ওটা অনেক হাই ভোল্টে আগে ব্যবহার করা হতো, এখন ওইসব জিনিস উঠে গেছে, এখন নেই। আপ টু 132 কেভি অব্দি, প্রায় 6000 অ্যাম্পিয়ার অব্দি অপারেট করতে হয় ফিউজ, যেটা আগে দেখালাম। ঠিক আছে, এটার রেটিং একটু লো, এটাও প্রায় 33 কেভি রেঞ্জে, আপ টু তোমার
দু কিলো অ্যাম্পিয়ার অব্দি অপারেট করতে পারে এই ধরনের ফিউজ গুলো, মেটাল প্লাগটা। তো এই হচ্ছে এই হাই ভোল্টেজের মানে এই তিন রকম মোটামুটি হয়। তবে আগেই বলে দিচ্ছি, হাই ভোল্টে কিন্তু অনেক আগেকার ফিউজ ব্যবহার করা হতো। যত দিন যাচ্ছে ভালো ভালো সার্কিট ইন্টারাক্টিং ডিভাইস তৈরি হচ্ছে, ভালো রিলে তৈরি হয়েছে, আফটার দ্যাট দোজ ফিউজ আর সাম কাইন্ড অফ মানে অবসোলিউট, অলরেডি অবসোলিউট করা হয়েছে, আর তেমন কিছু নেই। ঠিক আছে, ফিউজ থেকে আর মাত্র একটি জিনিস আছে, আমি আর বাকি রাখবো না, আমি আজকে ফিউজটা কমপ্লিট করে দিচ্ছি, জাস্ট 10টা মিনিট লাগবে। ক্লাসিফিকেশনটা পড়লে আর ফিউজ থেকে একটা অঙ্ক আছে, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ফিউজের ওয়্যারের সাথে সেই D⁻³ এর সাথে সম্পর্কিত, এটা বলেছিলাম আমি তোমাদেরকে আই এর সাথে। হ্যাঁ, এই ফর্মুলাটা জাস্ট রয়েছে, এই ফর্মুলা থেকে তোরা একটা ছোট অঙ্ক অঙ্ক নর্মালি খুব একটা আসে না, যদি আসে তাহলে এই ফর্মুলা অঙ্ক হবে। হ্যাঁ, এটাই আর কিছু না। তো আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে জিনিসটা কি না, ধরো মানে আমি যেটা বলতে চাইছি যে ফিউজ যখন অপারেট করবে, অর্থাৎ ধর একটা ফিউজের ওয়্যার আছে, এই ফিউজে যখন অপারেট করবে তার মধ্যে কি তৈরি হবে, একটা হিট তৈরি হবে। এই হিট, হিটের যেটা আর কি বলছি, হিট করার ব্যাপারটা তৈরি হবে। তাহলে সেই হিট যে জিনিসটা তৈরি হবে, সেই হিটটা কিসের উপর ডিপেন্ড করে, কি পরিমাণ হিট তৈরি হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, কেউ কি বলতে পারবে যে স্যার এই জিনিসের উপর হিটটা তৈরি যেটা ডিপেন্ড করে? কতটা কারেন্ট ফ্লো করছে। কতটা কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে তোমার মেটেরিয়ালটা, যে হ্যাঁ দুটো জিনিস, কতটা হিট তৈরি হচ্ছে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা বলছে কতটা কারেন্ট ফ্লো করছে, আই, নর্মালি আই স্কোয়ার এর সাথে প্রপোর্শন, তাই না, আই স্কোয়ার আর। আর কিসের উপর ডিপেন্ড করে, এই ওয়্যারটার কোন কোন জিনিসের প্রপার্টি ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স বলছি না কিন্তু, কি পরিমাণ হিট তৈরি হচ্ছে সেটা তোমার, মানে দেখো হিটটা তো তৈরি হলেই হবে না, এমন তো হয় না যে তোমার হিটটা তৈরি হচ্ছে ওটা জমতে জমতে ওটা তো হয় না। হিটটা যখনই তৈরি হচ্ছে, মানে যত আমরা হিটের ফর্মুলা পড়েছি, যে যে পরিমাণ হিটটা প্রডিউস হচ্ছে সেই পরিমাণ হিটটা কি হচ্ছে, রেডিয়েট হয়ে যাচ্ছে। রেডিয়েশন হোক মানে কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন, যে কোনো একটা প্রসেসে হিটটা কিন্তু অ্যাবসর্ব বেরিয়ে যাচ্ছে। এবং দেখো সেইটা পুরো ডিপেন্ড করে এইখানে কি, এই যে ওয়্যারটা সেই ওয়্যারের এরিয়ার উপর ডিপেন্ড করে, তাই না? বুঝতে পারছো সবাই, সবাইকে মানে আমি কি বলতে চাইছি? তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হিটটা বেসিক্যালি দেখো দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, আই স্কোয়ার আর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এইখানে যখন যে পরিমাণ হিটটা, যে পরিমাণ হিট প্রডিউস হচ্ছে আর কতটাই হিট কিন্তু রেডিয়েট হচ্ছে, কাজেই নেট কতটা হিট জমে থাকছে, মানে জমে মানে বেরোতে পারছে না, সেইটার উপরই ডিপেন্ড করে আলটিমেট টেম্পারেচার রাইজটা। ধরো যদি এমন হয় যে এর ভেতর ধরো একটা কারেন্ট যাচ্ছে কত, মানে ধরো 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 অ্যাম্পিয়ারের উপর দাঁড়িয়েও কি একটা হিট তৈরি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। 5 অ্যাম্পিয়ার গেলেও কিন্তু এটা গরম হচ্ছে, কিন্তু 5 অ্যাম্পিয়ার গেলে যে পরিমাণ হিটটা প্রডিউস হচ্ছে, সেই হিট, যে পরিমাণ হিট প্রডিউস হলো, তখন সেই পরিমাণ হিটটাই কিন্তু আমার রেডিয়েট হয়ে আউট হয়ে যাচ্ছে। তবেই না ফিউজটা মেল্ট হচ্ছে না, গরম হতে পারছে না। যদি এমনটা হয় যে হিটের প্রোডাকশনটা বাড়ছে বাড়তে, ধরো 6 অ্যাম্পিয়ার হয়ে গেল, তখন এমন একটা হিট প্রডিউস হচ্ছে যে ওই হিটটা অত তাড়াতাড়ি রেডিয়েট হতে পারছে না, তখনই টেম্পারেচার রাইজ হবে এবং একটা টাইম ওটা মেল্টিং, একটা টাইম পর হিটটা তোমার এখানে মেল্ট হবে, মানে হিটটা টেম্পারেচার রাইজ হবে, হিট প্রোডাকশনটা বাড়ছে, রেডিয়েশনটা তো ধরো একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে গেছে, রেডিয়েশন আর বেশি হতে পারছে না, এই টেম্পারেচার বাড়তে বাড়তে একটা টাইম পর এখানে মেল্ট হবে। তার মানে আমার এই যে হিটটা আছে দুটোর উপর ডিপেন্ড করছে, যে কতটা হিট প্রোডাকশন হচ্ছে এবং রেডিয়েশন হচ্ছে। এবং দেখো হিট কত তাড়াতাড়ি রেডিয়েশন হবে কিসের উপর ডিপেন্ড করে, দেখো সারফেস এরিয়ার উপর, তাই না? তাহলে মনে করো যে মুহূর্তে একদম এক্স্যাক্টলি যখন 6 অ্যাম্পিয়ার, তখন আমি বলতে পারি এই হিট প্রোডাকশন আর হিট রেডিয়েশন একদম টাই একদম তারা পৌঁছে গেছে। এরপর হিট প্রোডাকশন একটু বেশি হয়ে গেলে কিন্তু এর টেম্পারেচার আপ হয়ে এটা মেল্ট হবে। কিন্তু ঠিক একদম ধরো 6.6 অ্যাম্পিয়ার দাঁড়িয়ে কিন্তু মনে করছি এগুলো সমান, অর্থাৎ আমি বলতে পারি
যে আই স্কোয়ার আর যা ভ্যালু, এই হিট রেডিয়েশনটা হচ্ছে তোমার এরিয়ার সাথে প্রপোর্শনাল। হুম, অর্থাৎ এখানে হচ্ছে হিট রেডিয়েশন প্রপোর্শনাল টু ইয়োর এরিয়া, মানে বলতে পারি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু এরিয়া বলতে পারি, কে ইনটু এ, যেখানে এ হচ্ছে এরিয়া। কারো আপত্তি নেই আশা করি এটাতে? হিট, এটা আগে বলেছি হিট প্রোডাকশন পার সেকেন্ড, দুটো কিন্তু পার সেকেন্ড। হিট রেডিয়েশন পার সেকেন্ড, অর্থাৎ এটাও কে বা টাইম দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা বলতে পারি যে আই স্কোয়ার একটা সেই মোমেন্টে তোমার এই কে ইনটু এরিয়ার সাথে সমান। আবার দেখো, এই যে এরিয়া বলছি আমি, এরিয়া, এই এরিয়াটাকে আমি এরকম লিখতে পারি, লেন্থ ইনটু ডায়ামিটার, এই ফর্মেটে লিখতে পারি, কারণ আপত্তি নেই তো? জাস্ট লেন্থ ইনটু ডায়ামিটার ফর্মেট, এল ইনটু ডি। আর এই আরটাকে দেখো লিখতে পারি রো এল বাই এ। কারো প্রবলেম নেই? তাহলে আমি লিখলাম আই স্কোয়ার ইনটু রো এল বাই, এটার জায়গায় আমি আবার লিখছি যে এই রেজিস্ট্যান্স কি সব একটা ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই হোয়াট ইজ দিস এরিয়া, দেখো ডি স্কোয়ার। কারো আপত্তি নেই এই জায়গাটা, এ ইনটু এল ইনটু টি। এই ফর্মুলাতে কারো প্রবলেম নেই তো? প্রবলেম থাকলে একটু বলবে। আর কিছুই নাই দেখো, এটা বুঝতে পারছি, এল এল কেটে গেল, এর ওটা কনস্ট্যান্ট, এর তো কনস্ট্যান্টই থাকবে সবদিন। তখন তোমার এখানে দাঁড়াচ্ছে দেখো আই স্কোয়ার ইকুয়াল টু কে বাই রো, এই দেখো ডি কিউব। এবার কে বাই রো এটাও বুঝতে পারছো একটা কনস্ট্যান্ট, আমি বলতে পারি আই স্কোয়ার প্রপোর্শনাল টু ডি কিউব, এন্ড দ্যাটস ওয়াই ইওর আই ইকুয়াল টু ডি টু দি পাওয়ার 3/2। এটাই কারণ, আর কোনো কারণ নেই এখানটায়। হুম, 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 হুম। এটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ নেই। এখান থেকে খুব বাকি একটা অঙ্ক আছে, তাও তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি বলেই দিচ্ছি। আর পাতিয়েস্ট অঙ্ক কিছুই নয়, এটা থেকে বুঝতে পারছো অঙ্কটা হচ্ছে বলছে যে এ- বলছে ফিউজ ওয়্যার যার হচ্ছে ক্রস সেকশনের রেডিয়াস, ক্রস সেকশনের রেডিয়াসটা বলেছে 0.8 মিলিমিটার। আর কি বলেছে যে এই ওয়্যারটা ব্লো হয়, ব্লো হয়ে যায় 8 অ্যাম্পিয়ারে, 8 অ্যাম্পিয়ার এটা ব্লো আউট হয়ে যায়। তারপর বলেছে যে 8 অ্যাম্পিয়ার ব্লো আউট হয়ে যায়। বলছে যদি 1 অ্যাম্পিয়ারে ব্লো হতে হয় দেন হাউ মাচ উইল বি দ্য রেডিয়াস। বুঝতেই পারছো, একদম একদম ইজি অঙ্ক। অর্থাৎ আমি এরকম লিখতে পারি যে I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি D1 কিউ বাই D2 কিউ। আর ডি এর সাথে আর এর সম্পর্ক কি, ডি ইকুয়াল টু 2R, তো 2 2 এমনিই কেটে যাবে, যেহেতু রেশিও কেস আছে, R1 কিউ বাই R2 কিউ। আর কি আছে এটার মধ্যে, তো দুটো অ্যাম্পিয়ার বসিয়ে দাও, 8/1, R2টা তোমাকে চেয়েছে R2 কিউ, আর R1 কিউ হচ্ছে 0.8 এর কিউ। দেখবে এখান থেকে আর এর ভ্যালু যা বেরিয়েছে, কত বেরিয়েছে, 0.2 ওটা। বুঝতে পারছো বাকি অঙ্ক কিছু নেই। কারো যা বললাম কারো বুঝতে কোনো অসুবিধা নেই তো এখান থেকে? ওকে, আমি নামগুলো একবার ডাকছি, যার নাম থাকবে না একটু বলবে। জগদীশ মুর্মু, রাহুল মান, নয়ন, জসিম, অভি, সৌরেন সাঁতরা, সৈফুল, চন্দন, আবির, জাইরুদ্দিন, দীপ, জ্যোতির্ময়, বিজয়, সৌরভ সেন, মুশারফ, দীপঙ্কর, সৌম্যজিৎ, শ্বেতা, আর সৌরভ ঘোষ। আর কেউ নেই তো, এর বাইরে কেউ নেই তো?
ওকে, তোমাদের ফিউজ চ্যাপ্টার এখানেই কমপ্লিট। একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে তোমার কি জানো ওটাকে বলে, ফিউজ আর সার্কিট ব্রেকারের পার্থক্য। আমি অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকারটা পড়াই, তারপর ওটা বলে দেবো। ওটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রত্যেক বছর আসে ফিউজ আর সার্কিট ব্রেকারের পার্থক্য। আমার মনে হয় আগে সার্কিট ব্রেকারটা পড়িয়ে তারপর পার্থক্যটা বললে হবে। ঠিক আছে, তো এখানে ফিউজ ব্যাপারটা এখানে শেষ। কারো কিছু আর প্রশ্ন আছে এখান থেকে? কোশ্চেন নেই তো? ঠিক আছে, আগামী আমি আর দুদিন পড়াবো, মানে আজকে পড়ানো হয়ে গেল ফিজিক্সে, পঞ্চম ষষ্ঠী আমি পড়াবো দুদিন। তোমাদের একটু জিজ্ঞাসা করছি, পঞ্চমের ষষ্ঠী কি পড়াবো? সুইচের প্রোটেকশন থেকে কোনো জিনিস পড়াবো, নাকি মাইক্রোপ্রসেসরের ওদিকে কিছু থাকলে সেটাকে আমি দুদিনে বলে দেবো? তোমরা যা বলবে সেটা সেরকম হবে। যে আগামী দুদিন কি পড়াবো, মাইক্রোপ্রসেসরটাকে টানবো নাকি সুইচের নতুন জিনিস পড়াবো? তোমরা যা বলবে, মেজরিটি কি বলতে বলো সেটা অনুযায়ী করতে হবে। যার যা মনে হচ্ছে একটু বলো, আমি তো ভিডিওটা জেনে পেয়েছি। মাইক্রো প্রসেসরটাকে বলে দেবেন। আচ্ছা।